যে ডেফিনেশনটা ওটা দেখলাম, তারপর কিছু বেসিক কিছু প্যারামিটার সম্পর্কে বা বেসিক কিছু ডেফিনেশন দেখলাম, ক্যালিব্রেশন কি, এরর ক্যালিব্রেশন কার্ভ কি, তারপর হচ্ছে আমরা একটা মেজারমেন্ট সিস্টেমের। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কারণ আমার বাসার নিচে আছে, কাজ হচ্ছে, ঠিক আছে, তাই নয়েজ হচ্ছে। শোনা যাচ্ছে স্যার? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, শোনা গেলেই ভালো, কারণ আমার বাসার পাশে আছে, কাজ চলতেছে, মানে খুবই সাউন্ড। এনিওয়ে, আবার কেউ জয়েন করবে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রথমে মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা পড়লাম, তারপর হচ্ছে যে একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের বা একটা মেজারমেন্ট কতটুকু ভালো হয়েছে বা তার পারফরমেন্সটা কেমন, এটা বোঝার জন্য আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে হয়। তার মাঝখানে দুই রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। আমরা স্ট্যাটিকটা নিয়ে আর বেশি আলোচনা করছিলাম, সেগুলো এখানে দেওয়াই আছে। আমরা মেইনলি স্ট্যাটিক এরর, যেটা যে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা, এটা নিয়ে হচ্ছে বেশি আলোচনা করছিলাম এবং শেষের দিকে কিছু ম্যাথও দেখছিলাম। আচ্ছা, আজকে আমরা যেটিতে ক্লাস শুরু করতে যাব সেটা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার যে एग्जांपल 2.3টা ওটা একবার দেখাই দিবেন কি? ওটা তো গত ক্লাসে দেখালাম, বুঝে নাই? না স্যার, এখানে একটা জায়গা বুঝতে কি। আচ্ছা, 2.3টা 2.3 তো আছে, আর উপরে 2.4, এই যে 2.3, একটু সিম্পল। আচ্ছা, কোন কোন জায়গাটা বোঝেনি একটু বলো তো। স্যার এখানে 2.50 কেন কাউন্ট করতে পারেন? রিলেটিভ পিরিয়ড এক্সপেরিয়েন্স পাশে এটা 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 হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো কি বলা আছে, যে এক্সপ্রেস দ্য এরর অ্যাজ এ ফ্র্যাকশন অফ দ্য ট্রু ভ্যালু। এটা তো আমরা বের করছি, এটা তো বুঝছো নাকি? যে এই যে রিলেটিভ এরর প্রথমটা -2.66% কি করে আসছে, এটা তো বুঝতে পারছো নাকি? ওটা তো নরমালি আমরা বুঝতে পারছি, যেরকম এরপরটা বুঝতে পারিনি। আচ্ছা, এখানে পরে দেখো কি লিখছে, এক্সপ্রেস দ্য এরর অ্যাজ এ ফ্র্যাকশন অফ ট্রু ভ্যালু, যেটা তোমরা বুঝতে পারছো, অ্যান্ড দ্য ফুল স্কেল ডিফ্লেকশন। এখন দেখো এই ভোল্ট মিটারটা বা এই ইনস্ট্রুমেন্টটা, এখানে দেখো কি লেখা আছে, an analog indicating instrument with a scale range of 0 to 2.5 volt. এখন দেখো এই যখন ফুল স্কেল ডিফ্লেকশন দিবে, মানে এর কাঁটাটা যখন সম্পূর্ণ বিক্ষিপ্ত হবে, মানে সবচেয়ে বেশি বিক্ষেপ যখন সে দিবে, তখন এটা সে কত ভোল্টের জন্য দিবে? সে কিন্তু এটা 2.5 ভোল্টের জন্যই দিবে। মানে এর যে আপার লিমিট মেজারিং এর, এটা হচ্ছে 2.5 ভোল্ট, এবং এটাকে আমরা বলতেছি ফুল স্কেল ডিফ্লেকশন। মানে এর কাঁটাটা যখন সবচেয়ে বেশি বিক্ষিপ্ত অবস্থায় থাকবে, ওইটাকে আমরা বলতেছি ফুল স্কেল ডিফ্লেকশন। এবং এই অবস্থায় তোমার যে ভোল্টেজটা, সেটা হবে 2.5 ভোল্ট। যে দেখো এখানে লেখা আছে 0 থেকে 2.5 ভোল্ট। এখন ওইটাই যে আমরা যদি ফুল স্কেল ডিফ্লেকশনের সাপেক্ষে আমাদের রিলেটিভ এররটা বের করতে চাই, তাহলে যেটা হবে, তোমার যে এররটা আছে, যে অ্যাবসলিউট এররটা 0.04, এটাকে হচ্ছে তোমার ফুল স্কেল ডিফ্লেকশন, যেটা হচ্ছে 2.5 ভোল্ট, এটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দেবা, এটাই। আচ্ছা, এখানে যে মনে করো ম্যাক্সটা অলওয়েজ নিতে হবে স্যার? হ্যাঁ, ম্যাক্সটা ফুল স্কেল। হ্যাঁ, চিন্তা করো যে তোমার ভোল্ট মিটারটা 2.5 ভোল্ট পর্যন্ত কাউন্ট করতে পারে। এখন এখন দেখো তাহলে এর ফুল স্কেল কত, মানে ফুল স্কেল তো 2.5 ভোল্ট 5 ভোল্টই হবে। মানে ফুল স্কেল ডিফ্লেকশন এর কাটাটা মানে সব থেকে বেশি কোথায় যেতে পারবে? 2.5 ভোল্টে তো সব থেকে মানে বেশি যেতে পারবে, এর পরে তো যেতে পারবে না। যেহেতু বলছে ফুল স্কেল ডিফ্লেকশন, সেহেতু হচ্ছে এই জন্য 2.5 দিয়ে, মানে আপার লিমিট যেটা, ঠিকই বলছো, যে আপার লিমিট যেটা, সেটা দিয়ে ভাগ দিতে হবে। আরেকটা কথা স্যার, এখানে তো আমাদের পার্সেন্টেজের কথা বলেন, তো আমাকে এটা নরমালি পার্সেন্টেজ আনতেই হবে? এখন রিলেটিভ দিলে, রিলেটিভ যখন বলবে তখন তুমি পার্সেন্টেজে বের করো, কারণ তুমি যদি পার্সেন্টেজ বের না করো তাহলে সংখ্যাটা অনেক ছোট হয়ে যায়। এর থেকে মানে পার্সেন্টেজ দিয়ে লেখাটাই বেটার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি আসলে গত ক্লাসে এটা অনেক তাড়াতাড়ি পড়ে গেছিলাম, এই জন্য হয়তো প্রশ্ন থেকে গেছে। আই থিঙ্ক আর কোনো প্রশ্ন থাকার কথা না এখানে, বাকিটা ইজি, আসলে খুবই ইজি ম্যাথ। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা আজকে যেই টপিকটা দিয়ে ক্লাস শুরু করব সেটা হচ্ছে স্ট্যাটিক সেন্সিটিভিটি। যখন দেখি একটু পড়ি কি লেখা আছে ডেফিনেশনটা। The static sensitivity of an instrument or an instrumentation system is the ratio of the magnitude of the output signal or response to the magnitude of input signal or the quantity being measured. Its units are millimeter per microampere, counts per volt, etc., depending upon the type of input and output. আচ্ছা, এটা আসলে
খুবই সিম্পল একটা ডেফিনিশন। আমি যদি তোমাদেরকে এর আগে একটা ক্যালিব্রেশন কার্ভ দেখিয়েছিলাম, এখন দেখো এই ক্যালিব্রেশন কার্ভে এদিকে দেখো হচ্ছে আছে কি আউটপুট, আর এই তোমার মানে ওয়াই অক্ষে আছে আউটপুট আর তোমার এক্স অক্ষে আছে ইনপুটটা। এখন আউটপুট বলতে কি বোঝাচ্ছি? আউটপুট বলতে বোঝাচ্ছি যে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা, এই ইনস্ট্রুমেন্টের যেই রিডিং, এই যে এটা যে মানে রিডিং দিবে, মনে করো ভোল্ট মিটার, ভোল্ট মিটারে আমরা কি রিডিং পাই, যে সেটা তো এক ঘর মুভ করলো অথবা দুই ঘর মুভ করলো। আবার মনে করো যে থার্মোমিটার, থার্মোমিটার আমরা কি রিডিং পাই, যে টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে তোমার যেই মার্কিউরি লেভেলটা বা তোমার পারদের যে লেভেলটা, এটা 1 সেন্টিমিটার উপরে উঠলো বা 1 মিলিমিটার উপরে উঠলো। এটা হচ্ছে তোমার মনে করেন ইনস্ট্রুমেন্টের আউটপুট। আর ফিজিক্যাল ইনপুটটা কি, যেটা যেটা আমরা মেজার করতেছি, যেমন থার্মোমিটারের এক্সাম্পলটাই বলি, এটা দিয়ে আমরা কি টেম্পারেচার মেজার করি, তাই না? সেলসিয়াসে হতে পারে বা কেলভিনেও হতে পারে, যাই হোক এটা ম্যাটার করে না। এখন আমরা যেটা বলতে পড়তেছি কি স্ট্যাটিক সেন্সিটিভিটি। এখন এটা কিছুই না, এটা হচ্ছে যে তোমার চেঞ্জ ইন আউটপুট, অর্থাৎ তোমার ইনস্ট্রুমেন্ট ডিভাইসে, আমি থার্মোমিটার এক্সাম্পলটা আবার দিই, যে মনে করো তোমার টেম্পারেচার চেঞ্জ হলো, যার কারণে তোমার তোমার থার্মোমিটারের যে মার্কিউরি লেভেল বা পারদের লেভেল, এটাও কিন্তু চেঞ্জ হবে। এখন এটাই মনে করো টেম্পারেচার চেঞ্জের কারণে তোমার যে থার্মোমিটারে যে লেভেলে যে চেঞ্জটা দেখায়, এই দুইটার অনুপাত। একটা এক্সাম্পল দিয়ে বলে দিই, মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জ হলো, এর কারণে তোমার থার্মোমিটারে তোমার যে মার্কিউরি লেভেল এটা 1 মিলিমিটার বেড়ে গেল। তাহলে আমরা যদি এই থার্মোমিটারের সেন্সিটিভিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা যেটা করবো কিছুই না, 1 মিলিমিটারকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাগ দিব, এবং ভাগ দিলে যেটা আসবে এটার সেন্সিটিভিটি আসবে 0.1 মিলিমিটার/ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হচ্ছে সেন্সিটিভিটি। তো এটাই আর কি এখানে লিখছে, মানে ডেফিনেশন যেহেতু, যে এটাই এখানে লিখছে আর কি। আচ্ছা এরপরে আরেকটা ডেফিনেশন দেওয়া, sometimes the static sensitivity is expressed as the ratio of the magnitude of the measured quantity to the magnitude of the response। মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি উপরে যেটা ছিল তার ইনভার্সটা। এটাকে কি বলে? এটাকে বলে ডিফ্লেকশন ফ্যাক্টর অর ইনভার্স সেন্সিটিভিটি। এখন এটাই জাস্ট দুইটা ডেফিনেশন দেখলাম আমরা। আর এখানে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যালি ফর্মুলা আকারে লেখা আছে। দেখো যে যেটা বলেছিলাম যে চেঞ্জ ইন আউটপুট বাই চেঞ্জ ইন ইনপুট। এখন তুমি যে এখানে ইনফিনিটসিমাল চেঞ্জ নাও, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে খুবই ছোট, যদি এরকম একটা চেঞ্জ নিয়ে কাজ করো, তাহলে আর কি তোমার সেন্সিটিভিটির যে মেজারটা আসবে সেটা মোর অ্যাকুরেট হবে। আর ইনভার্স সেন্সিটিভিটি একই জিনিস, জাস্ট এটার উল্টা। এখানে দেখো কি দেওয়া আছে, ডেল কিউ নট বাই ডেল কিউ বাই, তোমার ইনভার্স সেন্সিটিভিটি হবে ডেল কিউ বাই বাই ডেল কিউ নট। এটাই সিম্পল। আর এরপরে তোমাদের বইয়ের একটা কার্ভ দেখিয়েছে, এটাও একটা ক্যালিব্রেশন কার্ভ, এটাও একটা ক্যালিব্রেশন কার্ভ। আচ্ছা এখন দেখো এই দুটোর মাঝখানে একটু চেঞ্জ আছে। সেটা হচ্ছে সেটা এখানে লেখা আছে, দেখো when a calibration curve is linear as in figure 2.3a, অর্থাৎ এই বাম দিকের এই কার্ভটা, the sensitivity of the instrument can be defined as in as the slope of the calibration curve. For this case, the sensitivity is constant over the entire range of the instrument. However, if the curve is not nominally a straight line, the sensitivity varies with the input as in figure 2.3b. The sensitivity in this case varies. আচ্ছা প্রেজেন্স এটা বলা লাগবে না, এটা কে বলছো? এটা পরে, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা পরে। আচ্ছা যেটা বলতেছিলাম যে দেখো স্যার তোমার আমার নেট প্রবলেম তো স্যার মাঝে মাঝে বের হয়ে যাচ্ছে, এই জন্য আর কি। আচ্ছা নেট প্রবলেম কার 230028, তুমি তোমার একটা কাজ করো, তুমি তোমার আইডি ইন্টেক সেকশনটা তুমি লিখে দাও, খালি তুমি রাখো, ঠিক আছে, অন্য আর কেউ লিখবে না। জি স্যার। ওকে, যেটা বলতেছিলাম যে দেখো তোমার ক্যালিব্রেশন কার্ভে যদি এরকম স্ট্রেট লাইন হয়, তাহলে হচ্ছে তোমার সেন্সিটিভিটি অল থ্রু রেঞ্জ, মানে যে কোনো রেঞ্জে মানে যে কোনো পয়েন্টেই সমান, সেটা হবে এই কার্ভের স্লোপের সমান। এখন দেখো তোমার ক্যালিব্রেশন কার্ভ যদি স্ট্রেট লাইন না হয়, যদি এরকম হয়, এরকম দেখো নন লিনিয়ার একটা কার্ভ যদি হয়, তাহলে হচ্ছে তোমার দেখো সেন্সিটিভিটি কিন্তু চেঞ্জ হবে। এখন এটা আর কি ওখানে বলা ছিল, সিম্পল জিনিস। আচ্ছা এখানে একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল দেখা যাচ্ছে 2.12 2.13। আচ্ছা এখন এক্সাম্পল গুলো আসলে সিম্পলই, কঠিন কিছুই না। 2.12 তো খুবই ইজি, এক্সাম্পলটা বের করি।
2.12 খুবই ইজি, এটা তোমরা দেখলেই পেরে যাবা। আমি 2.13টা একটু করাই দিই, কারণ এখানে তারা ম্যাথটা যে করে দিচ্ছে কিছু লাইন স্কিপ করছে, যার কারণে তোমাদের বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। এখানে দেখো কি লিখছে, a mercury thermometer has a capillary tube of 0.25 millimeter diameter. If the bulb is made of a zero expansion material, what volume must it have if a sensitivity of 2.5 millimeter per degree centigrade is desired? Assume that the operating temperature is 20 degrees centigrade and the coefficient of volumetric expansion of mercury is 0.181 into 10 to the power minus 3 per degree centigrade. আচ্ছা, এখন এখানে কথাবার্তা অনেক কিছুই লিখছে। তার আগে হচ্ছে তারা কিছু প্যারামিটারকে ডিফাইন করছে। প্রথমত দেখো এল নটটা হচ্ছে মানে তোমার আচ্ছা, মার্কিউরি এখানে যেটা বাল্ব বলছে, তোমরা কি এটা কি বুঝতে পারছো যে ইফ দ্য বাল্ব মানে থার্মোমিটারের বাল্ব কোনটা? তোমরা কি এটা বুঝতে পারতেছো কোন মানে কিসের কথা বলতেছি? পাওয়ারের কথা বলতেছে। পারদের কথা মানে পারদের কথা, ঠিক আছে, আমি ছবি দেখাই দিই, বলে যাচ্ছে। কোনটা দেখাই? আচ্ছা, এটা খেয়াল করো একটু, আমি ছবিটা যেটা বের করছি দেখো, এইটা হচ্ছে বুঝছো থার্মোমিটারের বাল্ব, বুঝতে পারছো? ঠিক আছে, এখানে হচ্ছে মোস্ট অফ দ্য মানে তোমার যেই পারদ যা থাকে অধিকাংশ এখানেই থাকে। এটা কি বলে বাল্ব। এখানে কি বলছে যে দ্য বাল্ব ইজ মেড অফ এ জিরো এক্সপানশন ম্যাটেরিয়াল। তুমি যে টেম্পারেচার চেঞ্জ করবা তোমার কিন্তু এই বাল্বের আয়তনে কোনো চেঞ্জ হবে না। আর আরো কি বলছে দেখো, হ্যাঁ এটাই আর কি, যে এটার কোনো চেঞ্জ হবে না। আরো যেটা এখানে অ্যাজুম করে দিতে হবে যে তোমার যেই ক্যাপিলারি টিউব, যে এটা হচ্ছে ক্যাপিলারি টিউব, দেখা যাচ্ছে কিনা এই দেখো, যে আর কি যেটার মধ্যে আর কি পারদটা ওঠানামা করে আর কি, মার্কিউরি লেভেলটা যে টিউবটার মধ্যে ওঠানামা করে এটাকে বলে ক্যাপিলারি টিউব। ঠিক আছে, এখন এখানে যে অ্যাজাম্পশনটা ধরছে যে টেম্পারেচার চেঞ্জ করার ফলে তোমার এই ক্যাপিলারি টিউবের আয়তন অথবা এই যে বাল্বের আয়তন এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে মার্কিউরি চেঞ্জ, মানে মার্কিউরিটার যে আয়তন সেটা হচ্ছে চেঞ্জ হবে, যার কারণে হচ্ছে তার লেভেলটা ওঠানামা করবে। আচ্ছা, যাই হোক, এখানে কিছু দেখি প্যারামিটার ডিফাইন করছে। আচ্ছা, এল নট হচ্ছে লেন্থ অফ ক্যাপিলারি টিউব হুইচ উড বি অকুপাইড বাই মার্কিউরি কন্টেন্ট ইন দ্য বাল্ব ওয়েন ইট ইজ নট হিটেড। মানে কিছুই না, যখন তোমার থার্মোমিটারটা মানে ইনিশিয়াল কন্ডিশনে থাকবে, মানে কোনো টেম্পারেচার এখানে অ্যাপ্লাই করা হয়নি, তখন তোমার মার্কিউরি লেভেলটার যে লেন্থ ওইটাই হচ্ছে এল নট। তো তারপর কি লিখছে, এল নট প্লাস ডেল এল নট, এটা হচ্ছে লেন্থ অফ ক্যাপিলারি টিউব হুইচ উড বি অকুপাইড বাই মার্কিউরি কন্টেন্ট ইন দ্য বাল্ব ওয়েন হিটেড। মানে হিট দেওয়ার পরে তোমার মার্কিউরি লেভেলটা যে লেন্থটা পাবে আর কি অবশ্যই বেড়ে যাবে, যেহেতু আয়তন বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি এসি এ নট একটা লিখছে, এ নট এরিয়া অফ দ্য ক্যাপিলারি টিউব, আর লিখছে আলফা, আই থিঙ্ক ভি হবে, আলফা ভি কোএফিশিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপানশন। যেটা হচ্ছে মার্কিউরির ক্ষেত্রে, মানে মার্কিউরিকে টেম্পারেচার যখন বাড়াবা তখন তার মানে টেম্পারেচারের সাথে সাথে তার ভলিউমটা কিভাবে চেঞ্জ হয়, এটা তো জানোই যে কোএফিশিয়েন্টটা কি, তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা এটা। আচ্ছা, টিএলটি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। আচ্ছা, এখন সিম্পল, আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে সেন্সিটিভিটি 2.5। এখন আমরা তো জানি সেন্সিটিভিটি কি, যে চেঞ্জ ইন আউটপুট বাই চেঞ্জ ইন ইনপুট, এখন সেটাই আমরা লিখছি। আচ্ছা, এখন এখানে দেখো কি লিখছে, ডেল কিউ নট বাই ডেল কিউ আই। এখন দেখো যেটা হয় যে থার্মোমিটারে কি হয়, যে যখন টেম্পারেচার চেঞ্জ হয় তখন তো অ্যাকচুয়ালি মানে ওই যে পারদের লেভেল, যেটা মানে পারদের মার্কিউরি কলামের লেন্থ, মার্কিউরি যে কলামটা থাকে আমরা এটাকে কলামই বলতেছি, যে মার্কিউরি লেভেলটা চেঞ্জ হয় বা মার্কিউরি কলামের যে লেন্থ সেটা চেঞ্জ হয়। এবং সেটা এখানে লিখছে দেখো, এটা হচ্ছে টেম্পারেচার দেওয়ার আগে, টেম্পারেচার দেওয়ার পরে মার্কিউরির লেন্থ, মার্কিউরি কলামের লেন্থ, আর এটা হচ্ছে টেম্পারেচার দেওয়ার আগে মার্কিউরি কলামের লেন্থ। এটাকে আমরা ইনপুট যেটা টেম্পারেচার চেঞ্জ সেটা দিয়ে ভাগ দিছি। দেখো তাহলে কি আসে, ডেল এল নট বাই ডেল টি। এখানে ডেল এল নট হচ্ছে চেঞ্জ ইন আউটপুট আর ডেল এল টি হচ্ছে চেঞ্জ ইন ইনপুট। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে 2.5। আমাদের বের করতে হবে যে এই ক্যাপিলারি টিউবের তোমার
আয়তন কত সেটা বের করতে হবে। আচ্ছা, সেটা বের করার আগে তারা এই লাইনটা লিখছে এবং এই লাইনটা তারা কোনো কিছু ব্যাখ্যা না করে লিখে দিছে। আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমাদের কাছে ক্যাপিলারি টিউবের আয়তন দেওয়া আছে, হুইচ ইজ এসি। সরি, এটা ক্রস সেকশনাল এরিয়া, আয়তন না, এটা হচ্ছে ক্যাপিলারি টিউবের ক্রস সেকশনাল এরিয়া। আবার দেখো, তোমার যে মার্কিউরি যেটা আছে, মার্কিউরির লেন্থ, মানে মার্কিউরি কলামের লেন্থ, সেটা দেওয়া আছে, মনে করা আছে এটা এল নট হবে অ্যাকচুয়ালি, এ নট আর এল নট। এখন দেখো, এটা হচ্ছে তোমার ক্যাপিলারি টিউবের ক্রস সেকশনাল এরিয়া এ নট, আর এল নটটা হচ্ছে তোমার মার্কিউরি লেভেলের লেন্থ। আচ্ছা বলতো, এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? হ্যাঁ বলো কি। আচ্ছা আমি আবার দেখাই, এটা হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া, এই যে তোমার ক্যাপিলারি টিউবের, আর এল নটটা, হ্যাঁ ভলিউমটা কিসের ভলিউম বলো তো? ক্যাপিলারি টিউবের ভলিউম। ক্যাপিলারি টিউব না, এটা হবে মার্কিউরির ভলিউম। তোমার ক্যাপিলারি টিউবের মধ্যে মার্কিউরির ভলিউম। হ্যাঁ স্যার, মার্কিউরির ভলিউম। ঠিক আছে, এইটাই যে এখানে একটা জিনিস আমাকে নর্মালি আসলে বুঝতে হবে যে নর্মালি কিন্তু যখন মানে তোমার হিট দেওয়া হয়নি, ঠিক আছে, তখন কিন্তু এই যে তোমার, আচ্ছা যাক ওটা পরে বলতেছি, তুমি আগে এটাই বুঝে নাও। আচ্ছা যাক, এটা আমরা বুঝে নিলাম যে যখন টেম্পারেচার দেওয়া হয়নি তখন হচ্ছে এটা হচ্ছে মার্কুরির ভলিউম, ঠিক আছে, এটা তোমার মাথায় রাখো। আচ্ছা, এখন যদি আমরা টেম্পারেচার দেই তখন কি হবে? তখন এটা অবশ্যই ভলিউম বাড়বে মার্কিউরির। এখন দেখো, আচ্ছা এটাকে আমরা ভি নট বলি, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো যে আমরা এখানে টেম্পারেচার দিলাম, আর টেম্পারেচার দিলে এখন হচ্ছে এটার ভলিউমটা বাড়বে। এখন ভলিউম বাড়ার সূত্রটা কি? তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে আমরা কি করব, আমাদের যে এক্সপানশন কোএফিশিয়েন্ট আছে সেটার সাথে ভি নট গুণ যাবে ইনিশিয়াল ভলিউম, এবং তার সাথে ডেল টি গুণ যাবে। ডেল টি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। আচ্ছা আচ্ছা, এই সূত্রকে বুঝতে কোনো সমস্যা আছে নাকি? এটা হচ্ছে এখানে ভলিউম চেঞ্জ, ঠিক আছে, ডেল ভি, মানে আমাদের টেম্পারেচার দেওয়ার ফলে আমাদের ভলিউম কতটুকু বাড়লো, এই সূত্রে বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আরেকবার একটু স্যার বুঝাই দিবেন। আচ্ছা, এটা তো মানে তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা। দেখো তোমাদের এক্সপানশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে, দেখো কোএফিশিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপানশন। আমি জানতে চাচ্ছি যে টেম্পারেচার বাড়ার ফলে আমার ভলিউম কতটুকু বাড়লো। এখন সেটা এটাই সিম্পল, যে আমি এক্সপানশন কোএফিশিয়েন্টের সাথে আমার যে ইনিশিয়াল ভলিউম ছিল সেটা গুণ দিব, আর আমার টেম্পারেচার চেঞ্জ ডেলটি সেটা গুণ দিব। তাহলে হচ্ছে আমরা সিম্পলি পেয়ে যাবো যে আমার ভলিউম কতটুকু বাড়লো। আর কোনো কোশ্চেন? আচ্ছা, তোমরা কি মানে ইন্টারমিডিয়েটে তো এটা থাকার কথা যে তোমার এক্সপানশন কোএফিশিয়েন্ট, মানে কি কারো কিছু মনে আছে নাকি সবকিছু ভুলে গেছো? না স্যার, মনে আছে স্যার। আচ্ছা, এখন এটা কি ছিল আমার, এটা ছিল আমার যে টেম্পারেচারটা মানে চেঞ্জ হওয়ার ফলে কতটুকু ভলিউম বাড়লো। তাহলে বলো তো আমার ভি ফাইনাল ভলিউম, মানে মনে করো এটাকে আমি ভি এফ লিখলাম, ভি এফ কি হবে? এই দুটো যোগফল না, এই যে ভি নট প্লাস ডেল ভি, তাই না? জি স্যার। রাইট। এখন এই যে ভি নট, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এ নট বাই এল নট, এখান থেকে লিখতেছি আর কি, লিখতে পারি না? আরে এটাই তো, হ্যাঁ স্যার, হ্যাঁ ভি নট এ নট বাই এল নট তো আগে লিখছি। রাইট, এক্স্যাক্টলি। এখন দেখো ভি এফ কি? ভি নট আর ডেল ভি এর যোগফল। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, দেখো যে এখান থেকে আমরা এখানে যেটা করতে দেখি কি করছে, হ্যাঁ ঠিকই আছে, এখান থেকে আমরা প্রথমে এ নটটাকে কমন নিব। আচ্ছা, আমি এ নটটাকে কমন নিয়ে লিখি, একটু দেখি কেমন আসে। এল নট প্লাস ভি, যদি এল নট কমন নিচ্ছি, এল নট আর টি, এল নট ডেল টি, এই তো, এই দেখো এমন চলে আসতো। এখন দেখো আমরা কিন্তু এখনো মানে মার্কিউরি ভলিউম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, মার্কিউরি ভলিউম হচ্ছে এটা।
মানে টেম্পারেচার চেঞ্জ করার ফলে মার্কিউরির ভলিউম প্রথমে এটা ছিল ভি নট ছিল এ নট এল নট, এবং টেম্পারেচার চেঞ্জ করার ফলে হচ্ছে আমাদের যে ফাইনাল ভলিউমটা বা মার্কিউরি ভলিউম চেঞ্জ হয়ে এরকম চলে আসলো। এখন দেখো এটাই তারা এখানে লিখছে, দেখছো এ নট ইন্টু এল নট প্লাস আলফা ভি এল নট ইন্টু ডেল টি। দেখো এই সূত্রই কিন্তু মানে আমি যেটা এখানে লিখলাম। হ্যাঁ হ্যাঁ এটাই স্যার এখানে হ্যাঁ, বলো। ডিএলভি দিয়ে কি বোঝানো হয়েছে স্যার এটা একবার বলবেন? ওই দৈর্ঘ্য প্রসারণ সহগ রে, দৈর্ঘ্য প্রসারণ সহগ না, আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ স্যার। মানে হ্যাঁ, আমরা স্যার ইন্টারেস্ট শিখছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগ। তো স্যার ওইখানে আচ্ছা। আলফা বিটা গামা দিয়ে শিখছিলাম যে স্যার এই দৈর্ঘ্য প্রসারণ বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো তোমাদের কি এই যে মানে থার্মোডাইনামিক্স এর কোনো কোর্স হয় নাই ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরে? হয়েছে স্যার, একদম ফার্স্টের দিকে হয়েছে স্যার। তো ওইখানে তো ইংলিশে এগুলা থাকার কথা, ওখানে তো ইংলিশে মানে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা নাকি? স্যার ওই জি স্যার। আচ্ছা, ওখানে তো থাকার কথা এগুলা, মানে যে ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট। মানে ইন্টারমিডিয়েটের কথা আমি বললাম যে জাস্ট বোঝানোর জন্য আর কি। তোমাদের মানে ইন্টারমিডিয়েট তো সবাই পড়ে আসছি, এখন তোমাদের কোর্সে এটা ছিল কিনা এই যে থার্মোডাইনামিক্স, এটা তো আমি শিওর ছিলাম না, এই জন্য এটা কথা বলছিলাম। যাই হোক, তোমরা বুঝতে পারলে হলো। হ্যাঁ, ও যেটা বললো যে আলফা ভি যেটা, সেটা হচ্ছে যদি বাংলায় বলি তাহলে হচ্ছে আয়তন প্রসারণ সহগ, বা ইংলিশে যদি বলি তাহলে হবে কোএফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপ্যানশন। স্যার আমি আলফা ভি কথা বললাম, আমি ডিএলভি কথা বলছি। ডেল ভি? হ্যাঁ, ও ডেল ভি হচ্ছে চেঞ্জ ইন ভলিউম। মানে তাপমাত্রা দেওয়ার পর যে ভলিউমটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কতখানি বৃদ্ধি পাইছে নাকি স্যার? হ্যাঁ, কতখানি বৃদ্ধি পাইছে, কতখানি চেঞ্জ, মানে চেঞ্জ মানে তো বৃদ্ধি পাওয়া। জি স্যার। ও বৃদ্ধির Change- পরিমাণটা। হ্যাঁ, বৃদ্ধি পাইছে কতখানি সেটা? হ্যাঁ বৃদ্ধি পাইছে কতখানি। এখন এই দুটা যোগ করলে কি মানে আমাদের ইনিশিয়াল ভলিউম আর নতুন ভলিউম, এই দুটা যোগ করলে আমরা কি পাবো? ফাইনাল ভলিউম, মানে বৃদ্ধি পেয়ে কতটুকু হয়েছে। জি ঠিক আছে, স্যার, বুঝতে পারছি স্যার। এটাই এটাই। হ্যাঁ, বুঝতে পারলেই ভালো। এখন দেখো যে এখন আমরা ক্যাপিলারি টিউব নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন দেখো কথা হচ্ছে ক্যাপিলারি টিউবের তোমার ইনিশিয়ালি চিন্তা করো, ক্যাপিলারি টিউবে ইনিশিয়ালি হচ্ছে তোমার পারদ লেভেলটা এখানে ছিল, ঠিক আছে? দিয়ে দিলাম, এবং এটাকে আমরা বলতেছি মনে করো এল নট, এখানে যেটা লিখছি আর কি। এখন দেখো আমি কিন্তু আগেই বলে আসছি যে আমার টেম্পারেচার বাড়লে আমার কিন্তু ক্যাপিলারি টিউবের আয়তনে কোনো চেঞ্জ হবে না, খালি কি হবে যে তোমার ইয়াটা তোমার যে পারদের লেভেলটা, আয়তন বাড়বে। হ্যাঁ পারদের লেভেলটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? পারদের আয়তন বাড়বে এবং যার ফলে তার লেভেলটা বেড়ে যাবে, ঠিক আছে? এখন এইটাকে তারা দেখো, তারা এটাকে ডেল এল নট দিয়ে ডিফাইন করছে, এই যে বৃদ্ধিটাকে। আচ্ছা দেখো, এখন আমি তো এখানে একভাবে লিখলাম এই জিনিসটা। এখন দেখো আমি এখান থেকে পারদের লেভেলে ভলিউমটা বের করতে পারি কিনা। দেখো এখান থেকে কিন্তু আমি পারদের যে লেভেলটা তার ভলিউমটা কিন্তু বের করতে পারি। কিভাবে কিভাবে পারি লিখে দিচ্ছি একটু। কি লিখবো? এ নট ইন্টু এল নট প্লাস ডেল এল নট। দেখো তো এইখান থেকে আমি এটা লিখতে পারি কিনা যে আমার টেম্পারেচার চেঞ্জ করার ফলে আমার তো ক্যাপিলারি টিউবের আয়তনে কোনো চেঞ্জ হবে না, খালি হচ্ছে এর ভিতরে যে পারদটা আছে, মার্কিউরি আছে, তার ভলিউম চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো ভলিউম চেঞ্জ করার কারণে কি হলো, যেহেতু আমি আগে বলতেছি দেখো এর ক্রস সেকশনের এরিয়া কোনো চেঞ্জ হবে না যেহেতু ক্যাপিলারি টিউব, যার কারণে যেটা হবে যে এর লেভেলটা বেড়ে এখানে চলে যাবে। এখন লেভেলটা বেড়ে যদি এখানে চলে আসছে, যদি লেন্থ বেড়ে গেছে আর ক্রস সেকশনের এরিয়া সেম আছে, তাহলে যেটা হবে যে আমি টোটাল লেন্থ দিয়ে যদি ক্রস সেকশনের এরিয়াটাকে গুণ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি টেম্পারেচার বাড়ার ফলে পারদের আয়তন কত হলো সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন বলো এটা ঠিক আছে কিনা, এটা বুঝতে পারছো কিনা? এটা এটা অন্য জিনিস, এটা কিন্তু অন্য জিনিস। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, হ্যাঁ এটা আচ্ছা চলে আসবে এটা। আচ্ছা একবার বলবেন স্যার একটু। আচ্ছা এটা এটা তুমি উপরের জিনিসটা বুঝতে পারছো নাকি? উপরে উপরে যেটা দেখছিলাম জি স্যার, ওটা উপরে হচ্ছে একটু ভেঙে দেখান, আচ্ছা না, এর আগের এটা দেখান। এই ওটা তো সবাই, এটা তো বুঝতে পারছো সবাই, এটা তো না বোঝার কিছু নাই। এই যেটা যোগ করছি নিয়ে নট কমন নিছি, আর কিছুই না। দেখো এত কিছু লিখতে গেলে তো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আমার তো এমনিতেই অনলাইন ক্লাস, ঠিক আছে? স্যার উপরটা ঠিক বুঝতে পারছি, বাট নিচের যে লাইনটা লেখেন এ নোট এল ডেল এল নোট, ওইটা কাহিনীটা একবার বলবেন স্যার। আচ্ছা আচ্ছা, দেখো টেম্পারেচার চেঞ্জ করলে কি হবে, তোমার পারদের লেভেল বেড়ে যাবে না? আচ্ছা আমি বললাম যে একজন লেখো,
সে লেখেনি, অন্য একজন লিখে ফেললাম। এই তানভীর হাসান, তুমি কি আছো? আচ্ছা, ও মনে হয় চলে গেছে। শোনো, তোমরা এখন লিখো না, ঠিক আছে? তোমরা একটু পরে লেখো, আমি বলে দেবো কখন লিখবা। তানভীর হাসান নেটের সমস্যা, বের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা পরে দেখতেছি। আচ্ছা শোনো, আমি যেটা বলতেছিলাম যে এটা তো তোমরা বুঝছো, এটা বাদ, এটা পরে দেখতেছি আমরা। এটার কাজ হয়ে গেছে। আমরা যেটা করতে যাচ্ছি যে টেম্পারেচার চেঞ্জ করার ফলে মার্কিউরি ভলিউমটা কত হচ্ছে সেটা অন্যভাবে বের করবো, অন্য একটা উপায় বের করবো। এখন কি সেই উপায়? দেখো, টেম্পারেচার চেঞ্জ করলে তোমার ক্যাপিলারি টিউবের যে ক্রস সেকশনাল এরিয়া এ নট, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা আমি আগেই বলে আসছি যে টেম্পারেচার চেঞ্জ করার ফলে তোমার ক্যাপিলারি টিউবের মধ্যে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ যা হওয়ার সেটা হবে তোমার মার্কিউরি লেভেলে। এখন মার্কিউরি লেভেলে যখন আয়তন বেড়ে যাচ্ছে তখন তাকে তো মানে বড় হতে হবে। এখন বড় হওয়ার তো তার আর কোনো উপায় নেই, যেহেতু তার ক্রস সেকশনাল এরিয়া সে যদি ক্যাপিলারি টিউবের মাঝখানে বন্দী হয়ে আছে, সেহেতু তার মানে যে এরিয়া বাড়াতে পারবে না। তাকে কি করতে হবে? তাকে তার লেন্থটা বাড়ায় দিতে হবে। এখন দেখো, টেম্পারেচার চেঞ্জ করার আগে তোমার যে মার্কিউরি লেভেল সেটার লেন্থ ছিল এল নট, আর টেম্পারেচার চেঞ্জ করার পরে তোমার মার্কিউরি লেভেলটার যে লেন্থ সেটা ডেল এল নট পরিমাণ চেঞ্জ হলো। চেঞ্জ হলে পরে তোমার যে টোটাল যে লেন্থটা সেটা কত হবে? এল নট প্লাস ডেল এল নট, ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ, এই টোটাল লেন্থটাকে আমরা যেটা করছি যে কনস্ট্যান্ট যে ক্রস সেকশনাল এরিয়াটা ওটা দিয়ে গুণ দিয়ে দিছি। তাহলে কি আমরা কি পেয়ে যাচ্ছি যে টেম্পারেচার চেঞ্জ করার পরে তোমার মার্কিউরি লেভেলটার ভলিউম, তোমার মার্কিউরি যে আছে ক্যাপিলারি টিউবের মাঝখানে ওইটার ভলিউম কত হলো ও সেটাই পেয়ে গেলাম। এটাই জি স্যার, বুঝতে পারছি স্যার। এক্স্যাক্টলি। এখন দেখো, ওরা এখানে যেটা করছে তারা এত কিছু বের করে এটা, আচ্ছা দেখো, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ফাইনাল ভলিউম, এটা হচ্ছে ফাইনাল ভলিউম। তারা যেটা করছে এত এত সব কিছু না দেখায় সরাসরি এইটা আর এটা ইকুয়েট করে দিচ্ছে, সমান সমান দেখাই দিচ্ছে, বুঝছো? এই কারণে হচ্ছে সমস্যাটা হয়। দেখো এই লাইনটাতে খেয়াল করো, এ নট ইন্টু এল নট প্লাস ডেল এল নট ইজ ইকুয়াল টু এ নট ইন্টু এল নট প্লাস আলফা ভি প্লাস ইন্টু এল নট ইন্টু ডেল টি। তারা যেটা করছে কিছুই না, এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা মানে সমান সমান দেখাই দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী, যে এটা তারা এত কিছু ব্যাখ্যা টাখ্যা করে না, এটা হচ্ছে সমস্যা। দেখো, আচ্ছা এরপরে দেখো খুবই সহজ। দেখো এ নট কাটা যাবে, ঠিক আছে? এল নট বিয়োগ চলে যাবে দুই দুই পাশ থেকে। বাকি কি পড়ে থাকবে? বাকি পড়ে থাকবে ডেল এল নট। এখন দেখো ডেল এল নট সমান সমান কি আসে? ডেল এল নট সমান সমান এই পার্টটা আসে। আমি এটা হাইলাইট করে দেখাই। তোমার ডেল এল নট, ঠিক আছে, এটা সমান সমান হয়ে গেল এই পার্টটা চলে আসে, যে আলফা ভি ইন্টু এল নট ইন্টু ডেল টি, ঠিক আছে? এখন দেখো এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? দেখো এ নট কাটা যায়, দুই পাশ থেকে এল নটটা বিয়োগ যাবে, খালি এই যে ডেল এল নট আর এটা পড়ে থাকবে। কোনো সমস্যা আছে কিনা বুঝতে, বলো? না স্যার। না স্যার। ওকে, গুড, তাহলে তো হয়ে গেল। দেখো এইটুকু বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ। এখন দেখো কিছুই না, আমরা যেটা করব যে এল নট, তো আমরা হচ্ছে এল নট বের করব, ঠিক আছে? আমরা কিছুই না, দেখো এই যে এখানে ডেল এল নট আছে, এর নিচে হচ্ছে আলফা ভি আর ডেল টি তে ভাগ ভাগ দিয়ে দিব, যেটা এখানে এই কাজটা করছে। দেখো এই আমি মাউসটাকে খেয়াল করো যে তারা এল নটের ভ্যালু বের করছে, তারা কিছুই করে না। এই যে ডেল এল নট, আমি তো এক্সপ্রেশনটা বের করলাম, ডেল এল নটকে তারা জাস্ট আলফা ভি আর ডেল টি তে ভাগ দিয়ে দিয়েছে, ভাগ দিয়ে তারপর ক্যালকুলেশন করছে। এখন একটা জিনিস খেয়াল করো যে ডেল এল নট বাই ডেল টি, এটা কিন্তু আমরা আগে থেকে জানি। এটা কি বলতো? ডেল এল নট বা ডেল টি এটাকে কি বলে? আচ্ছা ভুলে গেছো মনে হয়, এটাকে বলে সেন্সিটিভিটি, ঠিক আছে? দেখো আমরা এখানে ডিফাইন করে আসছি যে থার্মোমিটারের সেন্সিটিভিটি এটা হবে ডেল এল নট বাই ডেল টি, এবং এটার ভ্যালু আমাদের দেওয়া আছে। দেখো এই যে কোশ্চেনে দেখো 2.5, ঠিক আছে? লেখা ছিল সেন্সিটিভিটি ইজ 2.5। এটা সিম্পলি এখানে বসাই দিছে, বসাই দিয়ে আলফা ভি এর ভ্যালু দেওয়া আছে, এই দেখো আলফা ভি এর ভ্যালু দেওয়া আছে, দিয়ে জাস্ট ক্যালকুলেশন করেছে। ক্যালকুলেশন করে তারা এল নটের একটা ভ্যালু বের করছে। এল নটের সেই ভ্যালুটা কত আসছে? 13.8 মিলিমিটার, ঠিক আছে? এখন এটাই এখান থেকে আমাদের লাস্টে বের করতে বলছিল যে বাল্বের এরিয়া কত। এখন দেখো আমরা টেম্পারেচার চেঞ্জ হওয়ার আগে যে এল নটের যে লেন্থটা সেটা পেয়ে গেছি, আবার আমাদের ক্রস সেকশনের এরিয়া সেটার কোনো চেঞ্জ নাই। আমরা কিছুই নাই, যেটা জাস্ট গুণ দিয়ে দিব, ঠিক আছে?
আর আচ্ছা এই নোটটা এখানে বের করছে, এখানে দেখো ডায়ামিটার দেওয়া ছিল হচ্ছে 0.25 মিলিমিটার ডায়ামিটার। ওটাকে মানে যেহেতু তোমরা জানো যে পাই ইন্টু ডি স্কোয়ার বাই 4, এটা দিয়ে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা বের করছে। ক্রস সেকশনাল এরিয়ার সাথে তারপর যে এল নট আমরা বের করছি সেটা গুণ দিয়ে দিছে, গুণ দিয়ে সিম্পলি তোমার যে বাল্বের যেই কি বলবো যে ভলিউমটা সেটা বের করে ফেলছে 680 মিলিমিটার কিউব। এখন এটাই সমস্যা ছিল একটা জায়গাতেই, যে তোমার ডেল এল নট আর তোমার এই রিলেশনটা বের করা আর কি, যে ডেল এল নট ইকুয়াল টু আলফা ভি এল নট ইন্টু ডেল টি। এটা পরে বাকিটা খুবই ইজি, সিম্পলি জাস্ট ক্যালকুলেশন করলে বের হয়ে আসে। স্যার পাই বাই 4 0.25 স্কয়ার এটা কোথা থেকে আসলো স্যার? আচ্ছা এটা হচ্ছে তোমার ক্রস সেকশনের সূত্র। মনে করো তোমার একটা সার্কেল দেওয়া আছে, ঠিক আছে, তোমার ডায়ামিটার দেওয়া আছে ডি, ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে বলো তো? এটা এরিয়া কত হবে? কি সিম্পল শুধু পারো না? তো যে গোলকের ফলটা গোলক না, ক্ষেত্রফল এই সার্কেলের ক্ষেত্রফলটা জি স্যার ডি স্কোয়ার বাই পাই ডি স্কোয়ার বাই 4 হবে। তো সিম্পল সূত্র, এটা তো ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা, ঠিক আছে। এখান থেকে আসছে যে তোমার 0.25, তো দেখো এখানে লেখা আছে কি যে 0.25 ডায়ামিটার, ঠিক আছে, ওইটাই এখানে বসাই দিছে, ডায়ামিটার সিম্পলি এখানে বসাই দিছে। পাই বাই 4 0.25 স্কোয়ার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এর সাথে তোমার লেন্থ এখান থেকে বের করলাম, ওটা গুণ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা আসবে এটা আই থিঙ্ক মিটারে আসে, এটা এখানে মিটার ছিল, 10 কিউব গুণ করতে মিলিমিটার কিউবে নেওয়ার জন্য, এই যে সিম্পল, ঠিক আছে। এখন বলো স্যার হ্যাঁ বলো। যে একটু আগে স্যার বের করলেন স্যার এ নট ইকুয়াল টু এ নট ইনটু এল নট প্লাস ডেল এল নট ইকুয়াল টু এ ই, এই যে স্যার এই যেটা আরেকটু আগে জানেন স্যার। হ্যাঁ আর একটু কোথায় বলো? স্যার আপনি যে ড্র করে দেখেছিলেন যেগুলো এটা তো আরেকটা আছে এখানে তো আসবে না, আমি তো এটা মুছে ফেলছি। আচ্ছা কোথায় সমস্যা বলো, কোথায় প্রবলেম, কোথায় বলো? স্যার ওই যে মানে সমীকরণটা যে এত ইকুয়াল টু এত, মানে সেকেন্ড লাইনটা বুঝছি স্যার, এর আগের লাইনটা একটু বুঝেছিলেন, আমার নেটের সমস্যা ছিল, আমি ক্লিয়ার হয়নি স্যার। এই যে স্যার আচ্ছা ওটা তুমি ভিডিও দেখে একটু বুঝে নাও, ঠিক আছে। এখন একটা ম্যাথ তো এতক্ষণ ধরে আসলে বোঝানো প্রবলেম হয়ে যাচ্ছে। ওটা ভিডিও আমি তো রেকর্ড করে রাখতেছি, তুমি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। ওকে আচ্ছা আমি দেখি সামনের দিকে আগাই। আচ্ছা এরপরে আবার কিছু স্ট্যাটিক সেন্সিটিভিটির ব্যাপার স্যাপার। আচ্ছা এরপরে আরো কিছু প্যারামিটার এখানে আমরা ডিফাইন করতে পারি, মানে আমরা কিন্তু এখনো সেই স্ট্যাটিক মানে ক্যারেক্টারিস্টিক্স যেগুলা তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টের সেগুলোই পড়তেছি। এখন দেখো এখানে দুইটা প্যারামিটার ডিফাইন করছি, অ্যাকুরেসি এন্ড প্রিসিশন। অ্যাকুরেসি বলতে কি বোঝাচ্ছে? It is the closeness with which an instrument reading approaches the true value of the quantity being measured. Thus, accuracy of a measurement means conformity to the truth. আচ্ছা এটা কিছুই না, জাস্ট বলছে যে তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টটা কত অ্যাকুরেটলি তোমার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে। মানে বুঝতে পারতেছো এরর কম হলে হচ্ছে অ্যাকুরেসি বেশি হবে, সিম্পল জিনিস। আচ্ছা প্রিসিশন কি বলছে? Precision is a measure of the producibility of the measurement, P-test. Given a fixed value of a quantity, precision is a measure of the degree of agreement within a group of measurement. মানে এখানে যেটা হয়, মানে তুমি একই কোয়ান্টিটি, মনে করো তুমি 10 অ্যাম্পিয়ার একটা কারেন্ট, তুমি এটা তোমার অ্যামিটার দিয়ে তুমি এটা মেজার করতেছো। এখন দেখা যাবে যে তুমি একই ভ্যালু মানে পরপর কয়েকবার মেজার করবা, তারপরেও দেখা যাবে যে তোমার ভ্যালুটা এক্স্যাক্টলি সেম আসবে না। মনে করো 10.1, 10.2, 10.5 এরকম আসবে। এখন এটাই যে তোমার এই মানে তোমার ভ্যালুগুলো কি হবে, একটা ভেরিয়েশন শো করবে। এখন তোমার এই ভেরিয়েশন যদি কম থাকে তাহলে তুমি বুঝতে হবে তোমার প্রিসিশন বেশি, আর তোমার ভেরিয়েশন যদি বেশি হয় তাহলে বুঝতে হবে তোমার এই ইনস্ট্রুমেন্টের প্রিসিশন কম। এখন প্রিসিশনটা আসলে অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, এটা আসলে অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তোমার ইন্টারনাল মেকানিজমের উপর ইনস্ট্রুমেন্টের। যার কারণে এটা যখন ইনস্ট্রুমেন্ট বানানো হয় তখন চেষ্টা করা হয় যেন প্রিসিশনটা মানে বেশি হয়, বা তোমার পরপর মেজারমেন্ট করার পরেও যেন ভেরিয়েশনটা কম দেখায় ইনস্ট্রুমেন্ট। আচ্ছা এটাই ছিল অ্যাকুরেসি এন্ড প্রিসিশনের ব্যাপারটা। আচ্ছা তারপরে ছিল রিপ্রোডিউসিবিলিটি এন্ড ড্রিফট। এখন রিপ্রোডিউসিবিলিটি কিন্তু প্রিসিশনের সময় বলেই দিছি কি জিনিস। রিপ্রোডিউসিবিলিটি কি হচ্ছে কি, ইট ইজ দ্য ডিগ্রি অফ ক্লোজনেস উইথ হুইচ আ গিভেন ভ্যালু মে বি রিপিটেডলি মেজার্ড। মানে যেটা বললাম যে একই ভ্যালু মেজার করবা কিন্তু তোমার
একটা ভেরিয়েশন সে শো করবে। ইনস্ট্রুমেন্টের বিভিন্ন নন আইডিয়ালিটির কারণে একটা ভেরিয়েশন শো করে। ওইটাই যে এখন বুঝতে হবে যদি একই ভ্যালু মেজার করতেছো, যদি একই কাছাকাছি ভ্যালু দেয় তাহলে বুঝতে হবে যে এই ইনস্ট্রুমেন্টের রিপ্রোডিউসিবিলিটি ভালো, আর যদি আলাদা দেয় তাহলে বুঝতে হবে যে রিপ্রোডিউসিবিলিটি খারাপ। এটাকে মানে এই যে ভেরিয়েশন দেখাচ্ছে এটাকে ড্রিফট দিয়েও আর কি কোয়ান্টিফাই করা যায়। ড্রিফট কি বলছে? ড্রিফট ইজ অ্যান আনডিজারেবল কোয়ালিটি ইন ইন্ডাস্ট্রিয়াল মেজারমেন্ট instruments because it is rarely apparent and cannot be easily compensated for. Thus, it must be carefully guarded against by continuous prevention, inspection and maintenance. তখন যেটা বললাম যে এটা আসলে তোমার ইনস্ট্রুমেন্ট যখন মেজারমেন্ট করবা তখন হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টটাকে আইডিয়াল কন্ডিশনে রাখার চেষ্টা করতে হয়, যাতে করে কোনো এক্সটার্নাল কোনো ইফেক্ট এখানে না আসতে পারে। এবং তাহলে যেটা হবে যদি এক্সটার্নাল ইফেক্ট চলে আসে তাহলে দেখা যাবে যে তোমার মেজারমেন্ট একই ভাবে মেজার করতেছো, তারপর তোমার মেজারমেন্টে একটা ভেরিয়েশন শো করবে। আচ্ছা যাই হোক, এগুলো ডেফিনেশন কথাবার্তা এগুলো তোমরা একটু বই দেখলে বুঝতে পারবা। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, যেটা হচ্ছে নয়েজ। আচ্ছা নয়েজটা কি? নয়েজ মে বি ডিফাইন্ড অ্যাজ এনি সিগন্যাল দ্যাট ডাজ নট কনভে এনি ইউজফুল ইনফরমেশন। আচ্ছা এখন নয়েজে দেখো অনেকগুলো সোর্স থাকতে পারে। একটা হচ্ছে এক্সট্রা ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট ইন দ্য নেইবারহুড অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তারপর মেকানিক্যাল শকস অ্যান্ড ভাইব্রেশন আর আনাদার সোর্স অফ ট্রাবল। আচ্ছা রেজিস্টার্স জেনারেট থার্মাল এজিটেশন নয়েজ ডিউ টু থার্মাল মোশন অফ দ্য ইলেকট্রনস ইন দ্য ইন্টেরিয়র। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটা ম্যাথ আছে, ম্যাথ দেখাবো। আর কি বলছে? নয়েজ মে অলসো বি অরিজিনেট ফ্রম ইউজ অফ ভ্যাকুয়াম টিউব। এখন দেখো যেটা বললাম যে আচ্ছা এটা দিও না, ঠিক আছে, যে প্রেজেন্ট বলা লাগবে না। যদি কারণ নেটের সমস্যা থাকে তাহলে সে তার ইনটেক নাম্বার মানে সে তার আইডি নাম্বার, ইনটেক আর সেকশনটা লিখে দিলেই হবে। আচ্ছা আর এখন যেহেতু ক্লাসের শেষ দিকে চলে আসছি, তোমরা এখন হচ্ছে সবাই তোমার আইডি নাম্বার, ইনটেক আর সেকশনটা চ্যাট বক্সে লিখে দাও। স্যার আমাদের নামের পূর্বে তো আইডি আর রোল নাম্বার দেওয়া আছে স্যার, সেজন্য সবাই প্রেজেন্ট লিখতেছে। আচ্ছা আচ্ছা দেখ তোমরা পুরোটাই রাখো, ঠিক আছে, আইডি, ইনটেক আর সেকশন নাম্বার পুরোটাই রাখো। আচ্ছা যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম যে থার্মালি জেনারেটেড নয়েজ মানে রেজিস্টারে একটা থার্মাল নয়েজ ক্রিয়েট হয়। আচ্ছা ওইটার একটা মানে ইকুয়েশন তোমাদের দেখাবো, সেটা দেখো এখানে দেখাই আছে। যদি কাছে নিয়ে যাই, যে রেজিস্টারে যে থার্মালি জেনারেটেড নয়েজটা সেটাকে কি করে প্রকাশ করে, দেখো এটা লিখছে যে ভি ইজ ইকুয়াল টু 2 × √KT আর ডেল এফ বা ডেল্টা এফ। এখানে কে হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট, এটা তো সবাই জানোই। তোমাদের টি হচ্ছে টেম্পারেচার, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য রেজিস্টার, আর হচ্ছে রেজিস্ট্যান্স অর্থাৎ রেজিস্টারের ভ্যালুটা, আর ডেল্টা এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওভার হুইচ মেজারমেন্টস আর বিইং মেড। মানে তোমার যে ইনস্ট্রুমেন্টটা আছে সে কোন রেঞ্জের ফ্রিকোয়েন্সি পর্যন্ত মানে মেজারমেন্টটা করতে পারে, এটা ডিপেন্ড করা হচ্ছে তোমার মেজারিং যে ইনস্ট্রুমেন্ট তার উপর। আচ্ছা এখানে একটা ছোট এক্সাম্পল আছে 2.5, এটা জাস্ট দেখাই দিব আমি। খুবই ইজি এক্সাম্পল, জাস্ট সূত্রটা দেখানোর জন্যই ম্যাথটা দেখাবো আর কি। এই বইয়ে মানে কিছু খুঁজে পাওয়া যায় না, সমস্যা হচ্ছে এটা। এই দেখো 2.5 যে এক্সাম্পলটা। আচ্ছা এখানে অনেক কিছু কথাবার্তা লেখা আছে, তোমাদের এত কিছু লেখা লাগবে না। দেখো কি লিখছে আগে দেখি। প্রেশার ইজ মেজার্ড বাই স্ট্রেন গেজেস, one strain gauge is active and the other is dummy. These strain gauges from the opposite arm form the opposite arms of a Wheatstone bridge. কেউ কি কিছু বলবা? আনমিউট করছো যে কিছু না বললে মাইক্রোফোন মিউট করে রাখবা, ঠিক আছে? যেটা বলতেছিলাম, Wheatstone bridge. The other two arms are formed by equal resistances of 120 ohm each at 300 Kelvin. The frequency bandwidth is দেখো লেখা আছে 100,000 hertz. The output of the bridge is a voltage signal. আচ্ছা তোমাদের এত কিছুই মাথায় রাখা লাগবে না, খালি দুইটা কোয়ান্টিটি দেখো। একটা হচ্ছে ইকুয়াল রেজিস্ট্যান্সেস 120 ohm at 300 Kelvin, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ এই যে 100,000 hertz। আচ্ছা তারপরে দেখো কি লিখছে, এক নম্বর দেখি। When a pressure of 7,000 kilonewton per meter square is applied, the output voltage is 0.12 millivolt. Find the ratio of output
signal voltage to the noise voltage generated by the resistor. আচ্ছা, এটা খুবই সিম্পল। প্রথমে হচ্ছে আমরা নয়েজের যে ভোল্টেজটা সেটা বের করবো। সেটা তো আগে শুধু দেখে আসছো যে 2 × KT R × TLF। এখানে সব ভ্যালু দেওয়াই আছে। কে এর ভ্যালু জানো, টি এর ভ্যালু জানো 300 কেলভিন, যেটা আগে বললাম। তারপর আর এর ভ্যালু জানো 120 ওহম, আর ডেল্টা এফ হচ্ছে তোমার 100,000 হার্টজ। এই সব কিছু ভ্যালু বসায় জাস্ট ক্যালকুলেট করবা, দেখবা যে 0.466 মাইক্রোভোল্ট এই ভ্যালুটা তোমার আসবে। এখন দেখো তারা আমাদের কি বের করতে বলছে, সিগন্যাল ভোল্টেজ আর নয়েজ ভোল্টেজের রেশিও। আচ্ছা ঠিক আছে, সেটা এখানে বের করছে, সিগন্যাল টু নয়েজ রেশিও। দেখো তোমার সিগন্যাল ভোল্টেজ কত ছিল, 0.12 মিলিভোল্ট, ঠিক আছে। আর তোমার নয়েজ ভোল্টেজ কত পেলা, 0.46 মাইক্রোভোল্ট। এই দুটো জাস্ট ভাগ দিবা, ভাগ দিয়ে কি পাবা, দেখবা যে এটা 269 এর কাছাকাছি আসছে। এখন দেখো এখানে কিন্তু তোমার যে সিগন্যাল ভোল্টেজটা সেটা কিন্তু তোমার নয়েজ ভোল্টেজ থেকে অনেক বেশি, এবং এটাই আমরা চাই। আমরা এটাই চাই যে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও যেন অনেক বেশি হয়। তাহলে হচ্ছে আমাদের যে মেজারমেন্টটা আমরা পাবো সেটা সেখানে কি, সেখানে তোমার যে ডিজায়ার্ড সিগন্যাল সরি যেটা হবে যে সিগন্যাল টু নয়েজ রেশিও বেশি হলে যেটা হবে যে তোমার যে মেজারমেন্টে তোমার যে ডিজায়ার্ড সিগন্যাল ওইটার ম্যাগনিটিউড তোমার নয়েজ থেকে অনেক বেশি হবে। তাহলে যেটা হবে আমরা কনফিডেন্টলি ওই সিগন্যালটা আর কি মেজার করতে পারবো। এটা আর কি ভালো আমাদের জন্য। স্যার এখানে যে বলেন স্যার হ্যাঁ। সিগন্যালটা নয়েজের চেয়ে অনেক বেশি, এটা কি হ্যাঁ। বলেন স্যার? এই দেখো আমরা সিগন্যালটা বের করছি কত, আমাদের সিগন্যালটা হচ্ছে 0.12 মিলিভোল্ট, হ্যাঁ। আর নয়েজটা আমরা ক্যালকুলেট করছি কত, দেখো নয়েজটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে ক্যালকুলেট করছি, ও আচ্ছা ঠিক আছে। দিয়ে তারপর দুটা ভাগ দিয়ে দিছি, ভাগ দিয়ে দেখো এখানে ভ্যালুটা অনেক বেশি আসছে। এখান থেকে আমি বুঝতে পারতেছি যে সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক বেশি, মানে সিগন্যালটা নয়েজের থেকে অনেক বড়, ঠিক আছে। এটাই। এখন দেখো এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, দেখো খুবই ইজি ম্যাথ, কিছুই না, ঠিক আছে। এখন এটাই। আচ্ছা, এখানে আর একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে 2 নাম্বারটা দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ আউটপুট ভোল্টেজ টু নয়েজ ভোল্টেজ ইফ দ্য অ্যাপ্লাইড প্রেসার ইজ 7 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন এটা আমরা কি করে বের করব। এখানে দেখো 2 নাম্বারটা কি লিখছে, অ্যাজিউম আ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন আউটপুট ভোল্টেজ অফ দ্য ব্রিজ অ্যান্ড দ্য অ্যাপ্লাইড প্রেসার। মানে এখানে যেটা বলে দিচ্ছে যে আমাদের প্রেসারের সাথে আমরা আমাদের যে আউটপুট ভোল্টেজ সেটার একটা লিনিয়ার রিলেশনশিপ ধরে নিচ্ছি। এটা ধরলে আমরা কি করতে পারবো, দেখো আমাদের এখানে 7,000 এর জন্য আমাদের আউটপুটটা দেওয়া আছে, এখানে আমাদের বলছে যে 7 এর জন্য বের করো। এখন আমরা যদি লিনিয়ার রিলেশনশিপ ধরে নেই তাহলে আমরা সিম্পলি কি করবো, যে ঐকিক নিয়ম দিয়ে বের করে ফেলতে পারবো। দেখো যে আমরা কি করবো, যে 700 এর জন্য এত, 1 এর জন্য কত, তাহলে 7 এর জন্য কত, ওটাই আমরা করতে পারবো। এখানে সেখানে ওটাই করছে যে মানে যেটা বললাম যে 0.12 কে প্রথমে 700 দিয়ে ভাগ দিছে, দিয়ে 7 দিয়ে গুণ দিয়ে দিছে। 7 দিয়ে গুণ দিয়ে দেখা যায় যে যখন 7 কিলোনিউটন হচ্ছে আমার অ্যাপ্লাইড প্রেসার, তখন আমার আউটপুটটা যদি আমি এই যে লিনিয়ার রিলেশনশিপ ধরে নেই তাহলে আমার আউটপুট কত আসবে, আউটপুট আসবে 0.12 মাইক্রোভোল্ট, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমরা লিনিয়ার রিলেশনশিপ ধরে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করছি, খুবই সিম্পল। এখন দেখো এখানে আমাদের বলছে সিগন্যাল টু নয়েজ রেশিও বের করো। এখন দেখো এইখানে আমরা যদি আগের মতোই এরকম বের করি যে আমাদের এখন কিন্তু দেখো আমাদের সিগন্যাল অনেক কমে গেছে 0.12, কিন্তু নয়েজ কিন্তু কমবে না। নয়েজে এখানে দেখো নয়েজে কিন্তু সবই কনস্ট্যান্ট, সূত্র অনুযায়ী তুমি আমরা ফলো করি। এখন যদি আমরা সিগন্যাল টু নয়েজ রেশিওটা বের করি তখন দেখো এটা কিন্তু অনেক কম আসবে, 0.27। দেখো আগে কোথায় ছিল 269, এখন কোথায় আসতো 0.27। মানে এখন দেখো আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও কিন্তু অনেক কম। এখন যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কিন্তু আমরা মানে কনফিডেন্টলি আমরা মেজারমেন্টটা বের করতে পারবো না, কারণ এখন যেহেতু আমাদের সিগন্যালের ভ্যালুটা নয়েজের ভ্যালু থেকে অনেক কমে গেছে, যার কারণে এখন যদি আমরা এই রেঞ্জে কোনো একটা মেজারমেন্ট করতে যাই সেটা কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে। এখন এটাই ছিল মোটামুটি এই ম্যাথের আর কি পয়েন্ট, যে সিগন্যাল টু নয়েজ রেশিও থেকে আমরা কিভাবে আর কি আমাদের মেজারমেন্টের পারফরমেন্স ক্যালকুলেট করতে পারি, বা আমাদের নয়েজটা কি করে আমাদের মেজারমেন্টকে হ্যাম্পার করে বা এফেক্ট করে, এটাই। এখন এই ম্যাথ নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকারই কথা, খুবই ইজি ম্যাথ। আচ্ছা, এরপরে আমি আর কয়েকটা প্যারামিটার দেখা আজকে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে ডেট টাইম ডেট জোন রেজলিউশন। এখন দেখো ডেট টাইম ডেট জোন রেজলিউশন আসলে খুবই কাছাকাছি, মানে ডেট টাইম
ডেড জোন, রেজলিউশন, এগুলো মানে কাছাকাছি তিনটা প্যারামিটার। আগে আমি একটু সংজ্ঞাটা পড়ি। ডেড টাইমে কি বলছে? ডেড টাইম ইজ ডিফাইন্ড অ্যাজ এ টাইম রিকোয়ার্ড বাই মেজারিং সিস্টেম টু বিগিন টু রেসপন্ড টু এ চেঞ্জ ইন দ্য মেজারমেন্ট ইন দ্য মেজারেন্ট। মানে তোমার কারণ জানোই তো যে তোমাদের যে ইনস্ট্রুমেন্ট, এখানে কিছু ইনার্শিয়া আছে বা কিছু ফ্রিকশন কাজ করবে। এখন ডেড টাইমটা বলতেছে কি যে তোমার তুমি যে কোয়ান্টিটি মেজার করতেছো, মনে করো কারেন্ট মনে করো 10 প্রথমে 0 অ্যাম্পিয়ার ছিল, এটা মনে করো আস্তে আস্তে বাড়তে শুরু করছে, কিন্তু তোমার যে অ্যামিটারের কাটা সেটা কিন্তু এটাকে সাথে সাথে ফলো করতে পারবে না, কারণ এর কিছু ইনার্শিয়া আছে প্লাস কিছু ফ্রিকশন আছে, মানে মেকানিক্যাল, মানে তোমার যে মেকানিক্যাল না, মানে তোমার ইনস্ট্রুমেন্টে যেই জিনিসগুলো থাকে আর কি, যে নন আইডিয়াল যে কন্ডিশন গুলো থাকে আর কি, ওগুলো আছে। এখন যেটা হবে যে সে তোমার এই তোমার যে কারেন্টের যে চেঞ্জটা, এটা সে সাথে সাথে ফলো করতে পারবে না, এটাকে ফলো করার জন্য তার কিছু সময় লাগবে। এখন এই সময়টাকে আমরা বলি ডেড টাইম। এখানে দেখো আমরা একটা গ্রাফ দিয়ে দেখাইছি। দেখো এই বাম দিকের যে কার্ভটা, এটা হচ্ছে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি বা মেজার্ড কোয়ান্টিটি, যেটা তুমি মেজার করবা। আর তোমার ডান দিকের যে কার্ভটা, এটা হচ্ছে তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টের রিডিং, মানে মনে করো এটা অ্যামিটারের ক্ষেত্রে একটা কাটার বিক্ষেপ হতে পারে। এখন দেখো এখানে যেটা হচ্ছে, তোমার মেজারিং কোয়ান্টিটি এখান থেকে বাড়তে শুরু করছে, কিন্তু দেখো তোমার যে ইনস্ট্রুমেন্টের যে রিডিং, সেটা কিন্তু এখানে একদম স্থির হয়ে আছে, সে কিন্তু চেঞ্জ হচ্ছে না। সে কখন চেঞ্জ হচ্ছে? সে দেখো এই ডেড টাইম পার হওয়ার পরে সে হচ্ছে চেঞ্জ হওয়া শুরু করছে। এখন এটা হচ্ছে ডেড টাইমের কনসেপ্টটা। তারপরে কি আছে? ডেড জোন। এটাকে আমরা কি বলতেছি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লার্জেস্ট চেঞ্জ অফ ইনপুট কোয়ান্টিটি ফর হুইচ দেয়ার ইজ নো আউটপুট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। মানে এটা দিয়ে আমি তো আগে বললাম যে সাথে সাথে চেঞ্জ হতে পারবে না। এখন মনে করো এখান থেকে খেয়াল করো যে তোমার মানে মেজারেন্টটা এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে সে বেড়েই চলতেছে, কিন্তু তোমার রিডিং এ কোনো চেঞ্জ নেই। রিডিং কোথায় যে চেঞ্জ হচ্ছে? এইখানে এসে চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টে এসে। আমি একটু এটা দেখাই দিই হাইলাইট করে। তোমার রিডিং এই পয়েন্টে এসে চেঞ্জ হচ্ছে। এখন ডেড জোন বলতে আমরা কি বুঝাচ্ছি? ডেড জোন বলতে আমরা বুঝাচ্ছি যে যেই পয়েন্ট থেকে হচ্ছে তোমার মানে রিডিং দেওয়া শুরু করছে, সেই পয়েন্টে তোমার অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, তোমার যে অ্যাকচুয়াল যে মেজারিং কোয়ান্টিটি, সেটার ভ্যালু কত ছিল। এখন এটাই হচ্ছে তোমার ডেড জোন। মানে তোমার যেই মেজারেন্টটা বা যেটাকে তুমি মেজার করতেছো, সেটা এই ভ্যালুতে না পৌঁছানোর আগে তোমার এখানে কোনো মানে তোমার যে মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেখানে তুমি কোনো রিডিং পাবা না। এখন এই যে ডিফারেন্সটা বা এই যে মেজারেন্টের যে ভ্যালুটা, এটাকে আমরা বলতেছি ডেড জোন। ঠিক আছে, এটাও খুবই সিম্পল, কার্ড থেকে দিলে বোঝা যাচ্ছে। আর রেজলিউশন কি? রেজলিউশনও অনেকটা ডেড জোনের মতোই, যদিও পুরোপুরি ডেড জোনের মতো না। ডেড জোনে দেখো যে তোমার ইনপুটটা মানে 0 থেকে রাইজ করা শুরু করবে, বা কোনো একটা ফিক্সড ভ্যালু থেকে রাইজ করা শুরু করবে, এবং রাইজ করার পরে যে পরিমাণ রাইজ করার পরে হচ্ছে তোমার মানে তোমার ইনস্ট্রুমেন্টটা আউটপুট দেবে, সেটা হচ্ছে ডেড জোন। আর রেজলিউশন কি বলছে? If the input is slowly increased from some arbitrary input value, it will again be found that output does not change at all until a certain increment is exceeded. মানে রেজলিউশনে যেটা বলতেছে সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ভ্যালুটা। যেমন মনে করো তোমার একটা অ্যামিটার আছে, যেটা দিয়ে তুমি 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার এরকম মনে করো মাপতে পারো কারেন্ট। এখন মনে করো তোমার কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার, এখন এটা বেড়ে 1.001 মিলি অ্যাম্পিয়ার এরকম বাড়লো, মনে করো জাস্ট 1 মিলি অ্যাম্পিয়ার বাড়লো। তুমি যেটা হবে, তুমি কিন্তু ইনস্ট্রুমেন্টে এই রিডিংটা দেখতে পারবে না, কারণ তোমার কারেন্টটা মেজার করে কোন রেঞ্জে, 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার এই রেঞ্জে। তুমি যেটা দেখতে পারবা, তুমি হয়তো যদি 1 মিলি অ্যাম্পিয়ার বাড়ে কারেন্ট, তাহলে কিন্তু তুমি এটা তোমার ইনস্ট্রুমেন্টে দেখতে পারবা না। এখন এটা হচ্ছে রেজলিউশন। তোমার মনে করো রেজলিউশনটা যদি দেখতে চাও তোমার ইনস্ট্রুমেন্টে, মনে করো অ্যাটলিস্ট 0.5 অ্যাম্পিয়ার বাড়া লাগবে। অ্যাটলিস্ট যদি 0.5 অ্যাম্পিয়ার বাড়ে, তাহলে হচ্ছে তুমি তোমার যে ইনস্ট্রুমেন্টটা আছে ওইখানে হচ্ছে একটা রিডিং দেখতে পারবা যে 1.5 অ্যাম্পিয়ার আসছে। তো এটি হচ্ছে রেজলিউশন আর কি, যে সবচেয়ে কত কম ইনক্রিমেন্টাল ভ্যালুর জন্য তোমার যে মেজারিং ইনস্ট্রুমেন্টটা, সেটা হচ্ছে একটা রিডিং, মানে রিডিং এর চেঞ্জ দেখাবে আর কি। রিডিং চেঞ্জ করার জন্য অ্যাটলিস্ট কতটুকু ইনক্রিমেন্টাল চেঞ্জ হওয়া লাগবে তোমার মেজারেন্ট কোয়ান্টিটিতে। এবং এটাই ছিল ডেড টাইম, ডেড জোন আর রেজলিউশনের কনসেপ্টটা, জাস্ট সংজ্ঞা আর কিছুই না।
আচ্ছা, এরপরে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি। আচ্ছা, এরপরে গ্যালভানোমিটার শুরু করবো। আচ্ছা, আজকে মনে হয় গ্যালভানোমিটার শুরু করতে পারবো না, অনেক সময় হয়ে গেছে, লেগে গেছে। সমস্যা নেই, সামনের ক্লাস থেকে আমরা গ্যালভানোমিটারটা শুরু করবো। তো তার আগে তোমাদের স্তনির বইয়ের সেকেন্ড চ্যাপ্টারের শেষ টপিক, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি। এটা একটু পড়ায় যাই। আচ্ছা, এখানে কি বলছে দেখো, the efficiency of any instrument is defined as the ratio of the measured quantity at full scale to the power taken by the instrument at full scale. আচ্ছা, এখানে যেটা বলতে চাইছে যে তোমার ইনস্ট্রুমেন্ট একটা পাওয়ার কনজিউম করবে। মানে তুমি মনে করো অ্যামিটার বা ভোল্ট মিটার, এগুলো কোনো একটা সার্কিটে তো লাগাবা হচ্ছে তোমার এই যে কারেন্টের ভ্যালু বা ভোল্টের ভ্যালু, এটা মেজার করার জন্য। এখন দেখো, এরা যদি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার কনজিউম করে, তাহলে কিন্তু সেটা তোমার সার্কিটের মানে তোমার সার্কিটের যেই কন্ডিশন, সেটাকে কিন্তু ভায়োলেট করবে। কারণ দেখো, আমরা কি জানি যে ভোল্টমিটারের ইনপুট রেজিস্ট্যান্স কত, বলো তো কেউ একজন? এটা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা, যে ভোল্টমিটার অ্যামিটারের ইনপুট রেজিস্ট্যান্স কত বা কেমন। জিরোর কাছে গেছে। আচ্ছা, ভোল্টমিটারের অ্যাকচুয়ালি ইনফিনিটি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের যে ইয়াটা, তোমার যে ইনপুট রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে জিরোর কাছাকাছি। কারণ একটু চিন্তা করে দেখো, যে অ্যামিটার আমরা কি করি, অ্যামিটারটা আমরা এই মনে করো একটা রেজিস্ট্যান্স, এই মনে করো একটা সোর্স। অ্যামিটারটা আমরা কি করি, অ্যামিটার আমরা সিরিজে লাগাই দিই কোনো একটা ইয়াতে, মানে সার্কিটে আমরা অ্যামিটার অলওয়েজ সিরিজে কানেক্ট করি। এখন অ্যামিটারের যে ইয়াটা, মানে ইনপুট রেজিস্ট্যান্স, এটা আইডিয়ালি জিরো জিরো ওহম হওয়া উচিত, যদিও আইডিয়ালি এটা হয় না। কারণ তাহলে কি হবে, সে আসলে কোনো মানে কোনো ভোল্টেজ ড্রপ দেবে না, প্লাস কোনো পাওয়ারও কনজিউম করবে না। কারণ যেহেতু আমরা এটা সিরিজে লাগাচ্ছি, যদি এর এর মানে ইয়াটা, এর যে রেজিস্ট্যান্স, সেটা যদি জিরো হয়, তাহলে আই স্কোয়ার আর সূত্র, যে এটা যদি জিরো হয় তাহলে সে কোনো পাওয়ার কনজিউম করবে না আর কি। এখন এটি হচ্ছে আইডিয়াল কন্ডিশন, যে যে কোনো একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট সে হচ্ছে খুবই কম পাওয়ার কনজিউম করবে। এখন দেখো, ওইটা হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি দিয়ে আর কি ডিনোট করি। যে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ফুল স্কেল। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের কিন্তু মেজারের একটা আপার লিমিট আছে। যেমন একটা অ্যামিটার দিয়ে আমরা 0 থেকে 10 অ্যাম্পিয়ার বা 0 থেকে 100 অ্যাম্পিয়ার এই পরিমাণে মেজার করতে পারি। এখন যেটা বলতে চাচ্ছি, যে মনে করো এই অ্যামিটার দিয়ে আমরা 100 অ্যাম্পিয়ার কারেন্টটা মেজার করতেছি। এখন এই পরিস্থিতিতে সে কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে সেটা, এবং তার যে মেজারিং কোয়ান্টিটি 100 অ্যাম্পিয়ার, এই দুটা রেশিও হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি। এখানে দেখো, আমরা পরে একটা নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে ভোল্ট মিটারের জন্য। দেখো, ভোল্ট মিটারের অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে, যদিও এটা আইডিয়ালি ইনফিনিটি হওয়ার কথা, যদিও এটা ইনফিনিটি হবে না। আচ্ছা, তারপর দেখো ইএফএস, এটা হচ্ছে তোমার ফুল স্কেল ভোল্টেজ রিডিং। মনে করো এটা ভোল্ট মিটারে 0 থেকে 10 ভোল্ট বা 100 ভোল্ট যদি হয়, তাহলে ফুল স্কেল হবে 100 ভোল্ট অথবা 10 ভোল্ট। আচ্ছা, এখন দেখো এখানে কি করছে, যে কারেন্ট আর ফুল স্কেল রিডিং বের করছে। মনে করো এটা যদি সেটা কি সিম্পলি কিছুই না, ভোল্টেজকে তোমার মিটারের যে রেজিস্ট্যান্স সেটা দিয়ে ভাগ দিছে। ভাগ দেওয়ার পরে একটু হোল্ড করো, ঠিক আছে। ভাগ দেওয়ার পরে আমরা আই পেয়ে যাচ্ছি। আচ্ছা, আই থেকে আমরা এখন পাওয়ারটা বের করতে পারি। পাওয়ার কিছুই না, যে ভোল্টেজের যে ভোল্টমিটারের যে ভোল্টেজ রিডিং ইএফএস, তার সাথে কারেন্ট গুণ করে দিব। কারেন্ট গুণ করে দিলে আমরা কি পাই দেখো, ইএফএস স্কোয়ার বাই আর এম। আচ্ছা, এখন ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি কি? এফিসিয়েন্সি হচ্ছে তোমার ফুল স্কেলে যে রিডিং দিবে ইএফএস বাই কনজিউমড পাওয়ার। এটা দেখো এখানে বের করছে, যে এটা ইকুয়াল টু ইএফএস বাই পিএফএস। এটা পিএফএস এর ভ্যালু এখানে বের করছি। এটা নিয়ে একটু সিম্পলিফাই করলে আমরা কি পাবো, আর এম বাই ইএফএস। এখন এটাই হচ্ছে তোমার একটা ভোল্ট মিটারের কি তোমার এফিসিয়েন্সি। এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু ছিল ভোল্ট মিটারের এফিসিয়েন্সি, যে ইএফএস বাই পিএফএস। অ্যামিটারের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হবে। অ্যামিটারের ক্ষেত্রে কি হবে, আইএফএস বাই পিএফএস। এখন যাই হোক, এটা সিম্পলি তোমরা বুঝতেই পারতেছো। এখন বলো তো, যদি ভোল্ট মিটারের ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি হতো, তাহলে এর এফিসিয়েন্সি কত হতো বা কেমন হতো?
যদি রেজিস্ট্যান্স ইনফিনিটি হতো ভোল্টমিটারের, তাহলে এর এফিসিয়েন্সি কত হতো? এখানে ইকুয়েশন তো দেওয়াই আছে, দেখেই তো বোঝা যাচ্ছে। এফিসিয়েন্সি 100% এর কাছাকাছি যেত স্যার। 100 নাই, যদি ইনফিনিটি হতো তাহলে আসলে ইনফিনিটি হতো এফিসিয়েন্সি, বুঝছো? ইনফিনিটি হলে এফিসিয়েন্সি ইনফিনিটি হতো, কিন্তু এটা তো ইনফিনিটি কখনোই অবশ্যই কখনো হবে না, যেহেতু আরএমএ এর ফাইনাইট ভ্যালু আছে, যার কারণে এর এফিসিয়েন্সি আর কি ফাইনাইট কোনো একটা ভ্যালু হবে আর কি। এখন যাই হোক, এটাই ছিল তোমাদের মোটামুটি টনির বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টার, এটা লাস্ট টপিক। সামনের ক্লাসে হচ্ছে আমরা গ্যালভানোমিটার শুরু করব। তো যাই হোক, এটাই ছিল আজকে, এই পর্যন্ত ছিল তোমাদের ক্লাস। তোমরা এখন যদি সবার মানে নাম